কবরের চেয়েও সরু 2/4 ফুটের আয়নাঘর। বিভীষিকাময় কক্ষগুলোতে পাশবিক নির্যাতন চলত গুম করে রাখা মানুষদের উপর। এটা ছিল হাসিনার গোপন বন্দিশালা, যাদের কোনোভাবেই আইনত কারাগারে রাখা যায় না, দণ্ড দেওয়া যায় না, তাদের এই আয়না ঘরে রাখা হইতো। আমরা জানতাম একটা আয়নাঘর আছে, কিন্তু অবিশ্বাস্য হইলেও আমরা জানছি একটা না 700 থেকে 800 এরকম গোপন বন্দিশালা আছে। বাংলাদেশে যত আয়নাঘর আছে প্রত্যেকটা খুঁজে বের করা হবে। সোফার আমাদের কাছে গুম কমিশনের ইনভেস্টিগেশন অনুযায়ী এবং সিকিউরিটি ফোর্সে যা ইনভেস্টিগেশন করেছে আমরা জেনেছি এটার সংখ্যা কয়েকশো, মেবি 700 থেকে 800, এবং এইটা আরও বের হচ্ছে। এই আয়নাঘর পরিদর্শনের অনুমতি পায় গুম কমিশন সেপ্টেম্বর মাসে। 3রা অক্টোবর আমরা জানতে পারি অনেক আলামত মুছে ফেলা হয়েছে, ভেঙে ফেলা হয়েছে দেওয়াল, রং করা হয়েছে নতুন কইরা। দেওয়ালে বন্দীরা অনেক কিছু লিখে রাখছিল, আমরা কিছু কিছু দেখতে পাচ্ছি এখনো আছে। তাদের কষ্টের কথা, তাদের যন্ত্রণার কথা লিখে রাখছিল, সেটা মুছে দেওয়া হয়েছে। জানুয়ারি মাসের 19 তারিখ সিদ্ধান্ত হয় প্রধান উপদেষ্টা যাবেন পরিদর্শন আয়না করে। তারিখ ঠিক হয়েছিল 3রা ফেব্রুয়ারিতে পরিদর্শন হবে, কিন্তু সেইটা স্থগিত হয়। 5ই ফেব্রুয়ারিতে নেত্র নিউজই জানায় আর্মির চাপে এই পরিদর্শন হচ্ছে না। সংবাদে ছাপা ওয়াকারুজ্জামান বহু আকাঙ্ক্ষিত এই শক্ত গুরুত্বপূর্ণ কাজটা করতে প্রধান উপদেষ্টাকে বাধা দিছে। এখনো সে গুম খুন নির্যাতনকারী ডাকাত প্রকৃতির দুর্বৃত্ত সেনা কর্মকর্তাদের পক্ষ নিয়ে প্রফেসর ইউনূসের সরকারের উপর নানা ধরনের বেআইনি এবং অন্যায্য অন্যায় চাপ সৃষ্টি করে যাচ্ছে এবং ভয়ভীতি দেখাচ্ছে। আয়নাঘরের বন্দী আজমি সাহেবকে ডেকে নিয়ে গেছিল ওয়াকার সাহেব, বলছিল স্যার এটা নিয়ে কথা বললেন না, আর্মির বদনাম হবে। আর 7 দিন আল্লাহ যদি আমার বাচ্চা রাখে স্যার, আপনারা সেনাবাহিনীরা ন্যাংটা হয়ে যাবেন স্যার। কেন? মানে ওয়াকারকে দিয়ে এটা পরিবর্তন করে তাদের নিজেদের মতো একটা ন্যারেটিভ তৈরি করে সেনাপ্রধানের গোপন তথ্য ফাঁস করলো সাংবাদিক ইলিয়াস। সকালেই র্যাবের অভিযানে সেনাপ্রধান গ্রেপ্তার হয়েছে। টার্গেট কিলিং করে ওয়াকারুজ্জামানকে গায়েব করে দিবে। ক্ষমতা আসার সঙ্গে সঙ্গেই তাদের গরিলা বাহিনী তারা ওয়াকারুজ্জামানকে শেষ করে। সেনাপ্রধান তিনি মোহাম্মদ ইউনূসকে সরিয়ে গদিতে বসতে চাইছেন। আমাদের বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনী সেনাবাহিনীতে আসছে বড় একটি। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, আয়নাঘর নিয়ে দেশ জুড়ে তুমুল আলোচনা সমালোচনা। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের ভয়ঙ্কর ষড়যন্ত্র নিয়ে সাংবাদিক ইলিয়াস হোসেন ও পিনাকি ভট্টাচার্যের চাঞ্চল্যকর তথ্য ফাঁসের ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেইটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের বিস্তারিত খবরগুলো দেখে আসি। গতকাল বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ইতিবাচক ঘটনা ঘটে গেছে, যা আমাদের রাজনৈতিক বিজয়ের কাছাকাছি নিয়ে গেছে। প্রথম কাজ প্রধান উপদেষ্টার আয়নাঘর পরিদর্শন। কেন এটা গুরুত্বপূর্ণ আসেন বুঝে দেখি। আমরা আয়নাঘরের কথা প্রথম জানতে পারি নেত্র নিউজের একটা প্রতিবেদনে 22 আগস্ট 2022 সালে। সারা দুনিয়া চমকায় ওঠে, কিছু ছবি বাইরে আসে আয়নাঘরে, কিভাবে বন্দীদের রাখা হয়, কারা কারা আছে আমরা জানতে পারি। ওই প্রতিবেদনে আমরা জানতে পারি ব্যারিস্টার আরমান আর ব্রিগেডিয়ার আজমি ওই আয়নাঘরে আছেন। ওই মৃত্যুপুরী থেকে বেঁচে ফিরে আসেন একজন ভাগ্যবান সেনা অফিসার কর্নেল হাসিনুর রহমান। উনি আমাদের জানান এই ব্রিগেডিয়ার আজমি এবং আরমান বেঁচে আছে, ওইখানেই আছে। এইখানে শুধু আটকায় রাখা হইতো না, নির্যাতন চালানো হইতো। আপনি জেলে যান অপরাধ কইরা, কিন্তু জানেন আপনি কবে ছাড়া পাবেন, আপনার পরিবার জানে আপনি কোথায় আছেন, আপনার আইনজীবী আপনার পক্ষে সওয়াল জবাব করতে পারে আদালতে, আপনার পরিবার আপনার সাথে দেখা করতে পারে, আপনি জেলে বই পড়তে পারেন, নামাজ পড়তে পারেন, খেলাধুলা করতে পারেন, গল্প করতে পারেন, অসুস্থ হইলে চিকিৎসা নিতে পারেন, ওখানে হাসপাতাল আছে, ভালো মন্দ খাইতে পারেন। এখানে কিছুই নাই, কোনো বিচার নাই, শুধু পশুর মতো আটকায় রাখা। আর এটা কোথায়? ক্যান্টনমেন্টের ভেতরে। নেত্র নিউজের প্রত্যেকটা বর্ণ সত্যি ছিল। এটা ছিল হাসিনার গোপন বন্দিশালা, যাদের কোনোভাবেই আইনত কারাগারে রাখা যায় না, দণ্ড দেওয়া যায় না, তাদের এই আয়না ঘরে রাখা হইতো। আমরা জানতাম একটা আয়নাঘর আছে, কিন্তু অবিশ্বাস্য হইলেও আমরা জানছি একটা না 700 থেকে 800 এরকম গোপন বন্দিশালা ছিল। বাংলাদেশে যত আয়নাঘর আছে প্রত্যেকটা খুঁজে বের করা হবে। সোফার আমাদের কাছে গুম কমিশনের ইনভেস্টিগেশন অনুযায়ী এবং সিকিউরিটি ফোর্সে যা ইনভেস্টিগেশন করেছে আমরা জেনেছি এটার সংখ্যা কয়েকশো, মেবি 700 থেকে 800, এবং এইটা আরও বের হচ্ছে। এই আয়নাঘর পরিদর্শনের অনুমতি পায় গুম কমিশন সেপ্টেম্বর মাসে। 3রা অক্টোবর আমরা জানতে পারি অনেক আলামত মুছে ফেলা হয়েছে, ভেঙে ফেলা হয়েছে দেওয়াল, রং করা হয়েছে নতুন কইরা। দেওয়ালে বন্দীরা অনেক কিছু লিখে রাখছিল, আমরা কিছু কিছু দেখতে পাচ্ছি এখনো আছে। তাদের কষ্টের কথা, তাদের যন্ত্রণার কথা লিখে রাখছিল, সেটা মুছে দেওয়া হয়েছে। জানুয়ারি মাসের 19 তারিখ সিদ্ধান্ত হয় প্রধান উপদেষ্টা যাবেন পরিদর্শন আয়না করে। তারিখ ঠিক হয়েছিল 3রা ফেব্রুয়ারিতে পরিদর্শন হবে, কিন্তু সেইটা স্থগিত হয়। 5ই ফেব্রুয়ারিতে নেত্র নিউজই জানায় আর্মির চাপে এই পরিদর্শন হচ্ছে না। সংবাদে ছাপা ওয়াকারুজ্জামান বহু আকাঙ্ক্ষিত এই শক্ত গুরুত্বপূর্ণ কাজটা করতে প্রধান উপদেষ্টাকে বাধা দিছে। এখনো সে গুম খুন নির্যাতনকারী ডাকাত প্রকৃতির দুর্বৃত্ত সেনা কর্মকর্তাদের পক্ষ নিয়ে প্রফেসর ইউনূসের সরকারের উপর নানা ধরনের বেআইনি এবং অন্যায্য অন্যায় চাপ সৃষ্টি করে যাচ্ছে এবং ভয়ভীতি দেখাচ্ছে।
আয়নাঘরের বন্দি আজমি সাহেবকে ডেকে নিয়ে গেছিল ওয়াকার সাহেব, বলছিল স্যার এটা নিয়ে কথা বললেন না, আর্মির বদনাম হবে, আপনার কি দরকার স্যার আপনি বলেন। তারপরে একটা কাজ করা হয়েছিল, জাতিসংঘের সাপোর্ট আনা হয়েছিল, আর্মি চিফ যেন চাপ অনুভব করে সেনাপ্রধানের সাথেও দেখা করছিল, কাম হয় নাই। টিএফআই যে আয়নাঘর ছিল ওইখানে প্রসিকিউশন টিম ভিজিট করতে গেছিল কিছুদিন আগে, যেদিন যায় সেদিন সেখানে একটা বালতিতে 5টা তাজা শক্তিশালী টাইম বোমা রাখা ছিল। প্রসিকিউশন টিমের একজনের চোখে ভাগ্যক্রমে বাড়ায় থাকা একটা তার চোখে পড়ে, তাই কোনো দুর্ঘটনা ঘটার আগেই সেই বোমাগুলোকে নিষ্ক্রিয় করা হয়। এতই শক্তিশালী ছিল সেই বোমা যে পুরো বিল্ডিং উড়ে যেত। আল্লাহর কি কাম, হাসিনার বক্তিমা মারার ইচ্ছা হইল, পাবলিকে গেল খেইপা। 5ই ফেব্রুয়ারিতে 32 নম্বরে চালানো হইল বুলডোজার, চুরমার করে দেওয়া হইল 32 নম্বর আওয়ামী লীগের তীর্থভূমি। আমি বলছিলাম এখন প্রধান উপদেষ্টাকে আয়নাঘর পরিদর্শন করতে হবে। 6 তারিখে সিদ্ধান্ত হইল তিনি যাবেন, সেটা বাস্তবায়ন হইল। তাহলে বুঝতে পারছেন 5ই ফেব্রুয়ারিতে 32 নম্বরে বুলডোজার চালানো কত বড় রাজনৈতিক বিজয় ছিল। ওয়াকারুজ্জামান পিছায় গেছিল, সে বাধ্য হয়েছে জনতার চাপে পিছু হটতে। এইখানে সামি আলাপ তুলছে আল জাজিরার এক একটা ইউনিট আলাদা আলাদা, তাই আল জাজিরার তানভীর আছে কিন্তু সামির ইউনিটকেও ডাকা হয় নাই। এটা একটা অপরাধ হয়েছে, অন্যায় হয়ে গেছে, মহা অপরাধ হয়েছে। আর কি মায়ের ডাকে তুলিকে ডাকা হয় নাই, এটাও অন্যায় হয়েছে। এর জন্য নাকি দায়ী আদিলুর রহমান শুভ্র আর রেজনা হাসান। তুলি হইতেছে দুধ ভাত, আল জাজিরার দুইজনকে কেন ডাকা হয়নি, এটাই আসলে আসল ইস্যু। আচ্ছা এবার আপনারা বলেন আয়নাঘর নিয়ে আওয়ামী লীগেররা কি বলতেছে? বলতেছে কেন 6 মাস লাগলো ভিজিট করতে, বলতেছে না এটা এই সময় বানানো হয়েছে, বলতেছে না রং কেন নতুন, এটা বলতেছে না এটা নাটক, বলতেছে না। এখন বলেন এটা কোথায়? ক্যান্টনমেন্টে তো। কারা বাধা দিছে ভিজিটে? সেনাপ্রধান তো, তাই না? নেত্র নিউজে বলছে তো। আর জেনারেল বাধা দিছে, আলামত নষ্ট করছে ডিজিএফআই। ডিজিএফআই কারা থাকে? সেনা অফিসাররা থাকে, তার আন্ডারেই তো ছিল। তাহলে আজকের আলাপ কি হওয়া উচিত? আজকের আলাপ হওয়া উচিত ছিল সেনা প্রধানের অপসারণ, ঠিক কিনা বলেন? অন্তত সেনা প্রধানকে জবাবদিহি করতে বাধ্য করা। কিন্তু সামি আলাপ নিয়ে গেল কোথায়? আদিলুর রহমান আর রেজনা হাসানের পদত্যাগ। কোন জিনিসটা পলিটিক্যালি গুরুত্বপূর্ণ? ওয়াকারের সমালোচনা নাকি এই দুই উপদেষ্টার সমালোচনা? এমনকি পদত্যাগ দাবি করা। দুই উপদেষ্টা যদি আল জাজিরার আরেকটা ইউনিটকে না ডেকে থাকে তাহলে তো খুব ঠিক কাজ করছে। আপনারাই বলেন আর একজনকে নেওয়ার যদি স্পেস থাকতো, আর একটা সাংবাদিককে, আর একটা সংবাদ মাধ্যমকে, তাহলে আল জাজিরার আরেকটা ইউনিটকে না ডেকা এএফপিকে ডাকা উচিত ছিল না? এই এএফপির ইন্টারনেট কানেকশন ইউজ করে ইন্টারনেট ছাড়া অবরুদ্ধ বাংলাদেশে গণহত্যার খবর সবাইকে জানাতে পারছে দেশের বাইরে সবাই। এএফপির কি ভূমিকা ছিল ফ্যাসি বিরোধী লড়াই সেটা সবাই জানে। তাহলে কার হক বেশি, এএফপির নাকি আল জাজিরা, যাদের একজন আছে তারপর আরেকজনকে নিতে হবে? ন্যায্য বলে তো একটা বিষয় আছে। তুলিকে না হয় না, কারণ আগে সিদ্ধান্ত হয়েছিল ভিকটিমকে না হবে, ভিকটিমের ফ্যামিলি না। ভিকটিমের ফ্যামিলি না হলে তুলির নাম 1 নম্বরে থাকতো। কিন্তু তুলি তো স্বামীর ইস্যু না, তুলির কথা আনছে তার নিজের দাবিটাকে স্ট্যাবলিশ করার জন্য। তুলি সম্পর্কে বলি, তুলি মায়ের ডাক সংগঠনকে নিয়ে এক অভাবনীয় প্রতিরোধ গড়ে তুলছিল হাসিনা রেজিমের বিরুদ্ধে। সেটা বাংলাদেশের ফ্যাসি বিরোধী লড়াইয়ের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমি তুলিকে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী করার কথা বলছিলাম সেই অগাস্ট মাসে, আমার সেই প্রস্তাব এখনো আছে। তুলিকে বিশেষ সহকারী করতে হবে প্রফেসর ইউনূসের, তবে ইমিডিয়েটলি তুলিকে আইন মন্ত্রণালয়ের অধীনে যে হিউম্যান রাইটস কমিশন আছে তার কমিশনার নিয়োগ দেওয়া হোক। এটা ইমিডিয়েটলি 1 সপ্তাহের মধ্যে করা হোক। তুলিকে আমাদের দ্রুত কাজে লাগাইতে হবে, সে আমাদের সম্পদ এবং আমরা সবাই তুলিকে ভালোবাসি। আমি প্রয়োজনে প্রফেসর ইউনূসের সাথে কথা বলবো তুলিকে বিশেষ সহকারী করার জন্য। তবে হিউম্যান রাইটস কমিশনের কমিশনার হিসেবে কিছুদিন অভিজ্ঞতা সঞ্চয়ের পরে তাকে যেন বিশেষ সহকারী করা হয়। এইবার আসেন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করি। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত যা যা ঘটছে তার একটা রিপোর্ট করছে। সেখানে তারা বলছে হাসিনা সরকার গুরুতর মানবাধিকার লঙ্ঘন করছে। এটা হাসিনার নির্দেশেই হয়েছে। এমনকি হাসিনা আন্দোলনের সংগঠক এবং সমন্বয়কদের হত্যা করে তাদের লাশ গুম করে ফেলার নির্দেশ দিচ্ছিল বলে জানাইছে জাতিসংঘ। তবে এই রিপোর্টের 7 নম্বর পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। ইংরেজি যেহেতু কইছে তাহলে ঠিকই কইছে, কিন্তু আমি বাংলা করে কইতেছি। কইছে সেনাবাহিনীর দ্বৈত ভূমিকা। সেনাবাহিনীর দ্বৈত ভূমিকা পালন করেছে। প্রথমে রাষ্ট্রীয় দমন পীড়নের অন্যতম প্রধান শক্তি হিসেবে, তারপরে শেখ হাসিনার শাসনের অবসান ঘটায় ক্ষমতার পরিবর্তন ঘটানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 2024 সালের 20 জুলাই সেনাবাহিনী মোতায়েন করা হয়, যারা পুলিশ, র্যাব, বিজিবির সঙ্গে মিলে সহিংস দমন পীড়ন চালায়। সেনারা বিক্ষোভকারীদের উপর সরাসরি গুলি চালায়, আমরা ভিডিও দেখছি, যার ফলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটে এবং গণগ্রেপ্তার অভিযানে চালানোর জন্য একটা আড়াল সৃষ্টি করে পুলিশ বাহিনীকে। প্রাক্তন সিনিয়র কর্মকর্তাদের সাক্ষ্য অনুযায়ী সেনাবাহিনী হত্যাকাণ্ড সম্পর্কে অবগত ছিল এবং এটা প্রতিরোধের কোনো পদক্ষেপ নেয়নি। ফরেন্সিক পরীক্ষায় দেখা গেছে বিক্ষোভের সময় নিহতদের 66% সেনাবাহিনী গ্রেডের রাইফেলের গুলিতে মারা গেছে, যা শুধুমাত্র সেনাবাহিনী, র্যাব এবং বিজেপির জন্য বরাদ্দ ছিল। নিরস্ত বিক্ষোভকারীদের উপর আর্মার পিয়ার্সিং গুলি, মানে বর্ম পড়া থাকলেও যেটা ফুটা করে ঢুকে যাবে, এরকম গুলি ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে, যা পুলিশের বা সাধারণ নাগরিকদের কাছে থাকার কথা না। ফরেন্সিক এবং ব্যালিস্টিক বিশ্লেষণে নিশ্চিত করছে যে নিহতদের শরীরে পাওয়া গুলির উৎস সেনাবাহিনীর অস্ত্রাগার। আগস্টের শুরুতে সেনাবাহিনীর অভ্যন্তরে অসন্তোষ বাড়তে থাকে, বিশেষ করে জুনিয়র অফিসারদের মধ্যে, যারা বেসামরিক নাগরিকদের উপর গুলি চালাতে অস্বীকৃতি জানায়। 5ই আগস্ট যখন লক্ষ লক্ষ বিক্ষোভকারী ঢাকার অভিমুখে যাত্রা করে, তখন সেনাবাহিনী এবং বিজিবি বাধা না দিয়ে সরে দাঁড়ায়। এর ফলে শেখ হাসিনাকে সশস্ত্র বাহিনীর একটা হেলিকপ্টারে করে ঢাকা থেকে সরায় নেওয়া হয়, যা কার্যত তার শাসনের অবসান ঘটায়।
আর হাসিনার করা খুনের 66% মিলিটারি গ্রেডের অস্ত্র দিয়ে হওয়ার 2 ঘটনায় সেনাপ্রধান পড়ছে চাপে। এখন সেনাপ্রধানকে বাঁচাইতে আসছে, সামি আসছে বাঁচাইতে। সেনাপ্রধান আর ডিজিএফআই এখন একটা আড়াল দরকার ছিল, যার পিছনে সে লুকাইতে পারে। সামি একটা তুচ্ছ বিষয় নিয়ে সেনাপ্রধানের দায়কে আড়াল করে দিল। যেই সময় সবচেয়ে বেশি সমালোচনা হওয়া উচিত ছিল আয়নাঘর আর মিলিটারি গ্রেডের অস্ত্র দিয়ে গুলি করে বিক্ষোভকারীদের হত্যা করার সেনাপ্রধানের ভূমিকা নিয়ে, সেই সময় দাবি করা হচ্ছে আদিলুর রহমান শুভ্র আর রেজানা হাসানের পদত্যাগের। কারণ আল জাজিরা শুধু একটা ইউনিটকে ডাকা হয়েছে, 2টা ইউনিটকে কেন ডাকা হয় নাই? 15 বছর আটকে রাখা হয়েছিল, 10 বছর আটকে রাখা হয়েছিল। এটা তো তাকে প্রতি সেকেন্ডে 15 বছর সহ্য করতে হয়েছে। তো তাদের ব্যাপারে সরকার এত উদাসীন হলো কেন? এটা পরিদর্শনে যেতে এই সরকারকে 6 মাস সময় লাগলো কেন? মানে ওয়াকারকে দিয়ে এটা পরিবর্তন করে তাদের নিজেদের মতো একটা ন্যারেটিভ তৈরি করে তারপরে গিয়ে কিছুটা সহনশীল করা আর কি। আমার কাছে বিষয়টা পুরোপুরি এরকম মনে হয়েছে। আমি যদি ধরেন আর 7 দিন আল্লাহ যদি আমার বাঁচায় রাখে স্যার, আপনারা সেনাবাহিনীটা ন্যাংটা হয়ে যাবেন স্যার। বাংলাদেশের মানুষ দেখতে পাবে যে 57 জন অফিসার আপনারা মেরেছেন, তারপরে কিভাবে বিডিআর সৈনিকদেরকে ধরে ধরে নিয়ে তারপরে হত্যা করা হয়েছে, এটা সভ্য কোনো সমাজে হইতে পারে না। এই বিচার সেনাবাহিনী না করলে সেনাবাহিনী কি মনে করে তারা কি আরেক রাজ্যের কিছু নাকি? বাংলাদেশের আইন তারা মানবে না? তো আমি আপনাদেরকে বলবো এটা সেই বাংলাদেশ না যে সেনাবাহিনীর আগে যেরকম একদম হাসিনার সেনাপ্রধান থেকে সবাই করবেন, কেউ কথা বলতে পারতো না, সেই জায়গায় সেনাবাহিনী না। এখন মানুষ কথা বলতে পারে, আপনারা কিন্তু বিপদে পড়বেন। যারা এখনো পর্যন্ত আলেমদেরকে শেখ হাসিনার সময় ছাত্র দলের যেসব কর্মীরা শেখ হাসিনার বিরুদ্ধে পোস্ট করার কারণে জেলখানা আছে, তারা এখনো পর্যন্ত জেলে। টোটাল প্রায় 5000 এখনো মানুষ জেলে আছে। বিএনপি, জামায়াত এবং এই হেফাজত সহ সাধারণ মানুষ যারা কিনা শেখ হাসিনার বিরুদ্ধে পোস্ট করতো, কথা বলতো, তো তাদেরকে খুব দ্রুত ছাড়তে হবে। আমরা মার্চের 10 তারিখ পর্যন্ত একটা আলটিমেটাম দিয়েছি, সেটা যদি না হয় তাহলে কিন্তু হুজুরদের দিয়ে কিন্তু মাঠে নামাই দেবো। ঘটনার পর আমি যেটা মানে আমার এই অনুসন্ধানে যেটা বেরিয়েছে যে অনেক অফিসারকে ঘটনার পর খুব মানে যাদের বিরুদ্ধে প্রচন্ড রকমের অভিযোগ গুম খুনের, সেই ধরনের কিছু মানে দুর্ধর্ষ কিছু অফিসার, এদেরকে র‍্যাব 2, র‍্যাব 1 এবং র‍্যাব 10 এই জায়গাগুলোতে, এটা 2IC থেকে শুরু করে আপনার বড় বড় জায়গাগুলোতে বসানো হয়েছে, মেজর লেভেল কর্নেল এগুলোতে বসানো হয়েছে। এবং তারা বিডিআর এর সদস্যদের সাথে কথা বলে যেটা জানলাম, এই অফিসাররা বিশেষ করে র‍্যাব 2 তে, র‍্যাব 1 এবং র‍্যাব 10, র‍্যাব 2 এর ব্যাপারে সবচেয়ে বেশি অভিযোগ তাদের প্রচন্ড মারধর করা হয়েছে। এবং সকালে নিয়ে যাওয়া হয়তো জলজ্যান্ত একটা বিডিআর সৈনিককে, সন্ধ্যায় তার লাশ ফিরে আসতো। এখনো পর্যন্ত ওয়াকারদের মতো ভীতু কাপুরুষ এবং এই যে রেজানুরদের মতো সন্ত্রাসীরা সেনাবাহিনীতে যদিও আছে ছিল, কিন্তু আমাদের এটা মাথায় রাখতে হবে যে কর্নেল হাসিনুর এবং ব্রিগেডিয়ার জেনারেল হাসান আসাদের মতো দেশপ্রেমিক অফিসারও আছে। আমরা তো বাইরে আছি, ইনশাল্লাহ সেনাবাহিনীকে শুদ্ধ করতে হবে, এর কোনো বিকল্প নাই। যদি নাকি জোর করে হাসিনার মতো করতে, হাসিনা যেমন বলতো যে দেশের ভাবমূর্তি, আমরা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করি, আন্তর্জাতিক বা বিভিন্ন জায়গায় যা দেশের বিরুদ্ধে এই প্রপাগান্ডা চালাই, এই কাজটা এখন তারা করছে। কালকে একজনের বক্তব্য শুনলাম, সচিবালয়ের জন্য যদি এখন ফেসবুক পোস্ট দেখেন, সব ইংলিশ পোস্ট, বাংলায় উনি আর লেখেন না, সব ইংলিশে পোস্ট করেন। আর দেশে হচ্ছে এখন জঙ্গিতে ভরে গেছে, এটা নাকি আফগানিস্তান হয়ে গেছে, এই দেশে ইসলামী জঙ্গিদের উত্তরণে থাকতে পারছে না, এরকম একটা অবস্থা। সারা দুনিয়াকে এটাই জানাচ্ছে। এখন ওনাদের প্রোগ্রাম একমাত্র ওইটাই। কালকে ওই যে ওদের এক যারা হার্পিক মজুমদার বলে, হার্পিক মজুমদার ভারতের এক চ্যানেলে বলছে, সেই মহিলা প্রশ্ন করেছে যে আপনি বাঙালি, আমরা বাঙালিরা তো আমাদের তো একটা আত্মমর্যাদা আছে। আচ্ছা, বাঙালিদের আছে, বাংলাদেশিদের নাই। বাংলাদেশিরা জীবনে কোনোদিন এদের কোনো আত্মমর্যাদা ছিল না, এখনো নাই। ওদের আসল চেহারা কিন্তু বের হয়ে যাচ্ছে। তো ওই একই ন্যারেটিভ সেনাবাহিনী দাঁড় করানোর চেষ্টা করছে যে তাদের ভাবমূর্তি নষ্ট করছেন আপনারা, কয়েকজন অফিসার আছেন, আপনারা হচ্ছে গিয়ে ভাবমূর্তি নষ্ট করছেন। আর ওনারা ভাবমূর্তি রক্ষা করার দায়িত্বে আছেন। ওনারা বিডিআর হত্যাকাণ্ডের বিচার করবে না। সেনাবাহিনীর কর্মকর্তা যারা আছেন তাদেরকে কিছু কথা বলে আমি শেষ করি। সেটা হচ্ছে যে আপনারা সম্মানের কথা বলছেন, আমরা আসলে আপনাদেরকে সম্মান করি এবং সেনাবাহিনীর এই পোশাকটাকে মানুষ প্রচন্ড আবেগের জায়গায় রাখে। আমরা 5 তারিখেও দেখেছি যে সেনাবাহিনী যখন কিনা আমাদের পক্ষে এসে দাঁড়িয়েছে, তখন কিন্তু দেশ স্বাধীন হয়েছে। সে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এই পর্যন্ত সবখানে সেনাবাহিনীকেই একটা ইনিশিয়েটিভ নিতে হয়েছে। এটা 1/11-ও দেখেছি, সবসময় এই একই ঘটনা ঘটেছে। ইভেন এরশাদের সময় আমরা যতটুকু, আমি তখন মানে একদম আমার কিছু মনে নাই, তখনও যেটা পড়াশোনা করে যতটুকু জেনেছি যে সেনাবাহিনীকে এরশাদের কাছ থেকে সরতে হয়েছে, তারপরে এই দেশটা স্বাধীন হয়েছিল। যাই হোক, তো আমরা এখনো আপনাদেরকে পাশে চাই, আপনাদেরকে ছাড়া কোনো কিছু সম্ভব না। আপনারা চাইলে আবারও সেই ইন্ডিয়ার ভেতরে ঢুকতে পারেন, যে 15 বছর যেভাবে আমাদের এই দেশটাকে ঢুকিয়ে রেখেছিলেন। আমরা সেটা চাই না, কিন্তু আপনারা যে কথাগুলো বলছেন যে আজকে আপনাদের সম্মানের কথা চিন্তা করে এসব বলা যাবে না। শুধু একটা কথা বলি, বিডিআর এর হত্যাকাণ্ডে শুধু যে একটু বিশৃঙ্খলা হয়েছে তা না, এখানে অসংখ্য মানুষের জীবন গিয়েছে। আপনারা তো শুধু 57 জন অফিসার, প্রতিটা জীবনের মূল্য অনেক। এই 57 জন অফিসারের পরপর কত বিডিআর এর সৈনিক, প্রায় 149 জন বিডিআর এর সৈনিককে একদম মেরে ফেলা হয়েছে, একদম স্ট্রেট মেরে ফেলা হয়েছে। মসজিদের পেশ ইমামকে আপনারা বাঁচতে দেন নাই, তাকে পর্যন্ত মেরে ফেলেছেন। কেন? যাদেরকে আজকে বলা হচ্ছে যে 1 নম্বর আসামি, 2 নম্বর আসামি, 3 নম্বর আসামি, তাদের কথা আমি এখন অনেক মেজর ক্যাপ্টেনের কাছে শুনছি যে তাদের জীবন বাঁচিয়েছে এই 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর আসামিরা। মেজর কামরুজ্জামান নিজে বলছেন যে তাকে ডিএডি তৌহিদ বাঁচিয়েছে। তো আপনি এখানে যে তাদেরকে আসামি বানিয়েছেন, আমরা তো তাদেরকে দেখছি যে তারাই নিষ্পাপ। এখন নিজেদেরকে নিষ্পাপ বানাতে গিয়ে নিষ্পাপ মানুষকে আসামি বানিয়েছেন, কিন্তু এটা আসলে আলটিমেটলি একটা খারাপ জায়গায় গিয়ে দাঁড়াবে। আমরা সেনাবাহিনীকে সম্মান করতে চাই। আবার বলছি, আপনারা যত বেশি প্রেশার ক্রিয়েট করবেন, আমাদেরকে তত বেশি মানে এটার ব্যাপারে আপনাদেরকে মানুষের কাছে আপনাদের চরিত্রটা তুলে ধরতে হবে। যেমন একটা জিনিস, বিডিআর এর পিলখানায়, আমি কথাগুলো এখানে বলছি না এবং আমি বিশ্বাস করি আমাকে কখনো বলতে হবে না, কিন্তু বলতে যেন বাধ্য না হই যে পিলখানার ঘটনা শুধু পিলখানার দিনই না, এখানে পরিকল্পনা হয়েছে, বিশাল একটা পরিকল্পনা। কিন্তু বিডিআর এর সৈনিকদের কিন্তু কিছু ক্ষোভ ছিল এবং খুব ভ্যালিড কিছু ক্ষোভ ছিল।
600 কোটি টাকা নিয়ে বিমানবন্দরে কে আটক হয়েছিল, সেই 600 কোটি টাকা নিয়ে মইনু আহমেদের সাথে কক্সবাজারে যে মিটিং কারা করেছিল, এগুলো কিন্তু সব এখন আমাদের কাছে যারা এখন বলতে পারেন তারা সব জানিয়েছে। এগুলো যদি সামনে আসে তখন আপনারা সেনাবাহিনী মুখ দেখাইতে পারবেন? অতএব আমরা আপনাদের সম্মানের জায়গায় রাখতে চাই। ভালো বিডিআর এর নিরীহ সৈনিক শেখ হাসিনা যে বিচার করেছে সেই বিচার বাতিল করতে হবে, তাদেরকে ছাড়তে হবে। তাদের ভিতরে এখনকার যে কমিশন, সেই কমিশনের ভিতরে খুব আমি এই জিনিসটা আমি হাসান নাসের আপনার কাছে আমি বলেছিলাম যে আপনি কেন এই কমিশনের সদস্য না, আপনি বলেছেন আপনি সাক্ষী বলেই সদস্য হওয়া যাবে না। এটা আমি মনে হয় এই জিনিসটা আমার কাছে খুব ভালোভাবে আমি বাই করি নাই, কারণ আপনি সাক্ষী হয়েছেন তো আপনি ওই সময়ের আপনি তদন্ত কমিশনের মানে এক প্রকার চিফ ছিলেন, তারপর যে কমিশনটা তৈরি করা হয়েছিল, মানে সেনাবাহিনীর ভেতর থেকে তো আপনি সবচেয়ে বেশি জিজ্ঞাসাবাদের এই জায়গাগুলোতে ছিলেন। আপনি তো জানেন কাকে কাকে জিজ্ঞাসাবাদ করতে হবে, আপনি সবকিছু জানেন। আপনার কোশ্চেনগুলো তো আমি শুনেছি, এই 4 ঘন্টা সেই রেকর্ডটা আমার কাছে আছে, সেখানে দেখেছি যে আপনি কি কোন অ্যাঙ্গেলে কি কোশ্চেন করছেন। আপনি জানেন যে কারা কারা এটার সাথে জড়িত, কোন কোশ্চেন করতে হবে, কিভাবে এটা বের করতে হবে, আপনাকে ওখানে রাখা উচিত ছিল। দরকার নেই রাখার, কিন্তু আমি কমিশনে যারা আছেন তাদেরকে বলবো, ফজলুর রহমান স্যার আপনাকে সহ, আপনি কর্নেল হাসিনুর, ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসের সহ যারা এই ঘটনায় আসলেই বিচার চায় তাদের সবসময় আপনার সাথে সংযুক্ত রাখবেন, তাদের সহায়তা চাবেন, তারা কি বলতে চায়, তার কোনো কোশ্চেন থাকলে তাদের কাছে জানতে চান। স্যার আপনি আমার কাছে যদি কোনো কোশ্চেন থাকে আমি আপনাকে সবকিছু প্রোভাইড করবো, আমি শুধু আমার প্রোগ্রামটা অপেক্ষায় আছে, এটা দেওয়ার পরে আপনারা বুঝবেন যে আমার কাছে কি কি আছে, আমি সেগুলো আস্তে আস্তে আপনাদেরকে দিতে থাকবো। তো সেনাবাহিনীর কাছে অনুরোধ, আপনারা এখান থেকে বাঁচতে পারবেন না, আপনারা যদি বাঁচাইতে চান, যারা বাঁচাইতে চান তারাও কালার হবেন, পুরো সেনাবাহিনীকে কালার করবেন না। এই সন্ত্রাসী খুনি যারা ভারতের কাজ করেছে তাদেরকে ভালো এখান থেকে সরাই দিবেন, বিডিআর এর নিরীহ যে জওয়ান আছে তাদেরকে মুক্ত করবেন। আপনাদের কমিশন যদি কাউকে মনে করে বিডিআর এর জওয়ান অপরাধী ছিল তাদেরকে ফাঁসি দিয়ে দেন, আমাদের কোনো সমস্যা নেই। সেনাবাহিনীর পক্ষ থেকে আমাকে বারবার যে জিনিসটা বলা হয় আমি বিডিআরদেরকে বাঁচানোর চেষ্টা করছি, আমি বিডিআরদেরকে একদম বাঁচানোর চেষ্টা করছি না। আমি চাই বিডিআর এর যারা যারা অপরাধী ছিল, ইভেন সে কোনো খুন করে না কিন্তু সে পরিকল্পনার সাথে ছিল, আপনি তারও খুন করে ফেলেন, ফাঁসি না, তার ফার্স্ট ফাইট একদম রাস্তায় দাঁড় করে তার ফায়ার করে মারা ফেলেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনারা যদি নাকি মনে করেন যে এদেরকে মেরে তারপরে আপনাদের অফিসারদেরকে বাঁচাতে চাইবেন, ওইটা মনে হয় এখন বাংলাদেশে সম্ভব না। আপনাদের সেনাবাহিনীর অফিসাররা দুজন আমার সাথে বসে কথা বলছে, এই ওয়েতে এই ভঙ্গিতে বাংলাদেশের সেনাবাহিনী কখনো সেনাবাহিনীর ব্যাপারে বাংলাদেশের ইতিহাসে কখনো কোনোদিন বলেনি, এখন বলছে। অতএব সময়টা আপনাদের পক্ষে নাই। আসিফ নজরুল সরকার আপনারা বলতে চাই, সামনে অবস্থা আপনার জন্য বিএনপি থাপড়াবে, জামাত থাপড়াবে, পাবলিক আপনারা জেনে পাবেন থাপড়াবে। খুব সাবধান আসিফ নজরুল, এখনো সময় আছে। জনগণ যা চায় ফেসবুকে ছোটখাটো পোস্ট দিয়ে সহানুভূতি নিতে চায় লাভ নেই। ফেসবুকে আপনি পোস্ট দিলে 90% মানুষ আপনারা এখন ধুয়ে ছাড়া দেয়, এটা দিয়ে পাস বুঝেন। 2 দিন পরে আমেরিকায় বাড়ি কিনতেছেন, আমেরিকায় এসে তারপরে থাকবেন সারা জীবন, আপনি আমেরিকায় সারা জীবন আরামে বসে থেকে খাওয়ার সুযোগ করে পেলেন, টাকা করে পেলেন, মানুষ এই কোশ্চেন রেজ করবে না, এই কোশ্চেনের জবাব আপনি কি দিবেন? সম্মান নিয়ে বাঁচতে পারবেন না সারা জীবন। এই জন্য আমরা চাই আপনারা জনগণের পাস বুঝেন, জনগণ কি চায় সেটা করেন। এই যেখানে যাকে দরকার তাকে নিয়ে যেতে হবে, যেখানে যাকে কোশ্চেন করতে হবে তাকে নিয়ে যেতে হবে। এটা না করে আপনি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবেন, এটা মনে হয় সম্ভব হবে না, কারণ ওয়াচ ডগের মতো আমরা কিন্তু এখনো পর্যন্ত বাইরে আছি। আয়নাঘরে থাকার অভিজ্ঞতার কথা জানালেন তসলিমা নাসরিন। আয়নাঘর নিয়ে দেশজুড়ে চলছে তোলপাড়। সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সময় বিরোধীদের গোপনে ধরে এনে এই ছোট্ট ঘরে আটকে রেখে চালানো হতো মধ্যযুগীয় নির্যাতন। গত বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আয়নাঘর পরিদর্শন করে এটিকে মানবাধিকারের চরম লঙ্ঘন বলে অভিহিত করেন এবং নৃশংসতার পুনরাবৃত্তি ঠেকাতে প্রতিশ্রুতি দেন। আয়নাঘর পরিদর্শনের ছবি প্রকাশিত হলে শুরু হয় তুমুল আলোচনা। এবার আয়নাঘর নিয়ে মুখ খুললেন ভারতে অবস্থান করা লেখক তসলিমা নাসরিন। 13 ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাতে এ নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি। সেখানে তিনি লিখেন, অনেকে আয়নাঘর দিকে হাসছেন, বলছেন আয়নাঘর এমন হতেই পারে না, আয়নাঘরে শাওয়ার থাকবে কেন, হাই কমোড থাকবে কেন, ঘুলঘুলি থাকবে কেন। কিন্তু আমার সন্দেহ হয় না আয়নাঘর যে ঠিক জেলখানার আদলে বানাতে হবে তার কোনো কথা নেই। আয়নাঘরগুলো কোনো নির্দিষ্ট আকার আকৃতি থাকে না। আয়নাঘর একটি 5 স্টার হোটেলের রুমও হতে পারে। আয়নাঘর পৃথিবীর নানা দেশেই আছে। উল্লেখ করে তিনি আরো লিখেন, নিরাপদ ঘর নামের একটি আয়নাঘরে বেশ কয়েক মাস থাকার অভিজ্ঞতা হয়েছে আমার। আয়নাঘরে সবসময় যে লাঠি সোটা বা চাবুক দিয়ে পিটানো হয় তা নয়, ইলেকট্রিক শক দেওয়া হয় তাও নয়, নার্সিদের মতো গ্যাস চেম্বারে ঢোকানো হয় তা নয়। কিন্তু আয়নাঘরে বাস করলে তুমি কি খাবে, কখন খাবে, কোথায় হাঁটবে, কতটুকু হাঁটবে, কার সঙ্গে কথা বলবে, কি বলবে, কখন ঘুমাবে, কি পড়বে, কি ভাববে, কি দেখবে ইত্যাদি তুমি নাও, নিয়ন্ত্রণ করবে অন্য কোনো লোক। মূলত তোমাকে মানসিক নির্যাতন করা হবে। সবশেষে তসলিমা নাসরিন লিখেন, মানসিক নির্যাতন ব্যর্থ হলে নানা কৌশল অবলম্বন করে শারীরিক নির্যাতন শুরু হবে। এই নির্যাতন মৃত্যু পর্যন্ত যেতে পারে যদি তুমি আপোষ না করো বলে জানান তসলিমা নাসরিন।